আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের এই ভিডিও শুরুতে আমি একেবারে ৩ বছর আগে চলে যাচ্ছি। ৩ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে ফুটবল ফ্ল্যাগের প্রকাশিত একটা কনটেন্টের কয়েকটা অংশ একটু কষ্ট করে দেখে নেন। ওই সময় যদি আনহেল ডি মারিয়া থাকেন, আর্জেন্টিনা কিন্তু শুরুতে আরও অনেক বেশি চান্সেস ক্রিয়েট করতে পারতো। একটা গোলের পরিবর্তে শুরুতে ফার্স্ট হাফে যদি দুটো গোল আদায় করে নেওয়া যেত, তাহলে কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি সহজ হয়ে যায়। অর্থাৎ শুরু থেকে ডিফেন্সিভ না খেলে শুরু থেকে অফেন্সিভ মেন্টালিটি নিয়ে ম্যাচটা শুরু করা, সময় যত গড়াবে আস্তে আস্তে ডিফেন্সিভ শেপে যাওয়া, এটাকেই কিন্তু আমার আর্জেন্টিনার বর্তমান দলের জন্য সবচেয়ে বেস্ট ট্যাকটিক্স মনে হচ্ছে। কনটেক্সটটা আরও একবার একটু ব্যাখ্যা করে নিই। লিওনেল স্কালোনি 2021 কোপা আমেরিকাতে আনহেল ডি মারিয়াকে শেষের দিকে নামাচ্ছিলেন। ডি মারিয়ার ইনজুরি সংক্রান্ত কনসার্ন ছিল। ফাইনালের আগে আমার কাছে মনে হচ্ছিল যে আনহেল ডি মারিয়াকে শেষের দিকে না নামিয়ে শুরুর দিকে যদি এই ম্যাচটাতে নামানো হয় এবং ব্রাজিলের বিপক্ষে একটা প্রেশার ক্রিয়েট করা হয় এবং আর্জেন্টিনা যদি সেখানে গোল পেয়ে যায়, তাহলে ডি মারিয়া আরও অনেক বেশি ইম্প্যাক্টফুল হবেন। অর্থাৎ শেষের দিকে না নামিয়ে শুরুর দিকে অ্যাটাকিং ফুটবলেই আনহেল ডি মারিয়া ইম্প্যাক্টফুল হবেন। ডি মারিয়া পরবর্তীতে শুরুর একাদশে নেমেছেন। রেস্ট ইজ হিস্ট্রি। সকলে জানেন আনহেল ডি মারিয়া কোপা আমেরিকার জয়সূচক সে গোলটা করেছেন। এই কথাগুলো কেন বলছি? কারণ আরও একবার আর্জেন্টাইন ফুটবলে এমন টাইপের একটা সিচুয়েশন দেখতে পারছে যেখানে ডি মারিয়াকে কেন্দ্র করে লিওনেল স্কালোনির একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই জিনিসটা ভুলে যাবেন না যে বিশ্বকাপের ফাইনালে আনহেল ডি মারিয়াকে লেফট উইঙ্গার পজিশনে খেলিয়ে মাস্টার স্ট্রোক একটা ট্যাকটিক্স কিন্তু স্কালোনি নিয়েছিলেন। 2021 কোপা আমেরিকার ফাইনালে আমি যে জিনিসটার কথা বলছিলাম সেই জিনিসটাও কিন্তু স্কালোনি খুবই স্পষ্ট, খুবই ভালোভাবে কাজে লাগিয়েছেন। আর্জেন্টিনার একটা দলে আনহেল ডি মারিয়া থাকবেন এবং আপনি তাকে কাজে লাগাবেন না, ব্যাপারটা আসলে আর হতেই পারে না। আমার কাছে মনে হয় ফাইনালের জন্য অপেক্ষা না করে সেমিফাইনালে এই ট্যাকটিক্সটাতে আরও একবার স্কালোনির ফিরে আসা উচিত। একই একাদশে মেসি ডি মারিয়াকে নামানো উচিত। কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচ এবং সেমিফাইনালের এই ম্যাচটাতে মাত্র কয়েকদিন আগের অতীতের আর্জেন্টিনা এক্সাম্পলটা নিতে পারে। মাত্র কয়েকদিন আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে কানাডাকে হারিয়েছিল এবং সেই ম্যাচে স্টার্টিং লাইনআপে মেসি ডি মারিয়া দুজনই ছিলেন। নিকো গঞ্জালেসকে লেফট সাইডে সেই ম্যাচটাতে স্কালোনি স্টার্ট করাননি। দেখুন, নিকো গঞ্জালেস যে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা তো ফুটবল ফ্ল্যাগে আমি অনেক সময় বলেছি, তবে আমার কাছে মনে হয় আপনি যদি ডিফেন্সিভ স্ট্রাকচারটার উপর অনেক বেশি করে নির্ভর করবেন, সেকেন্ড হাফে যদি আপনি ডিফেন্ডই করবেন এমন টাইপের মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে ফার্স্ট হাফটাতে আরও বেশি সিরিয়াস হওয়া উচিত। শুরুর দিকে গোল পাওয়ার ক্ষেত্রে আরেকটু বেশি করে চেষ্টা করা উচিত এবং সেখানে ডি মারিয়াকে সবচেয়ে বেশি করে কাজে লাগানো উচিত। প্রথমে দেখা উচিত যে ফার্স্ট হাফে আর্জেন্টিনা গেমটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে কিনা এবং সেখানে ডি মারিয়া কি রোল প্লে করছেন। ডি মারিয়া যদি একেবারে ইম্প্যাক্টফুল একটা রোল প্লে করেন, তাহলে সেকেন্ড থার্ড গোলটার জন্য যাওয়া উচিত এবং ডি মারিয়াকে মাঠে রাখা উচিত। ডিফেন্সিভ ফুটবলে ওই সময়টাতে আপনার সুইচ করা উচিত যে সময়টাতে একেবারে হচ্ছেই না কোনো কিছু, অ্যাটাকে কেউ কিছু করতেই পারছেন না, ডি মারিয়াও ইম্প্যাক্ট রাখতে পারছেন না, তখনই আপনার ডিফেন্সিভ শেপটাতে চলে যাওয়া উচিত, যেটা আসলে খুব একটা বেশি দেখা যায় না। মাঠে থাকলে মেসি ডি মারিয়াদের একটা ইম্প্যাক্ট প্রায় প্রতিটা ম্যাচে দেখা যায়। এটা করতে হলে নিকো গঞ্জালেসকে হয়তোবা শুরুর একাদশে স্যাক্রিফাইস করতে হবে। অ্যাগেন বদলি হিসেবে নেমে নিকোর ওই ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রাখার পারফরমেন্স দেওয়ার অবশ্যই সুযোগ থাকবে। যে কোনো মুহূর্তে আপনি আসলে নিকোর মতো প্লেয়ারকে ব্যবহার করতে পারেন। মার্কুস অ্যাকুনিয়াকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। অ্যাকুনিয়া ইনজুরি সংক্রান্ত কিছু ইস্যু কাটিয়ে প্রায় ফুললি ফিট হয়ে উঠছেন। মার্কুস অ্যাকুনিয়া মাঠে থাকলে হয়তোবা লেফট ব্যাক পজিশনে আর্জেন্টিনা ফাইনাল থার্ডে সে ক্রসগুলো পায়। নিকো গঞ্জালেস না থাকলে অ্যাকুনিয়াকে বাড়তি একটা দায়িত্ব নিতে হবে। লেফট ব্যাক পজিশনে তাগলিয়াফিকো, অ্যাকুনিয়া কারো পারফরমেন্স আমি অসাধারণ কোনো কিছু বলবো না। অ্যাকুনিয়ার পারফরমেন্স নিয়ে তো এর আগে সমালোচনা করেছি, তবে মনে হয় আরও একটা চান্সেস তিনি পেতেই পারেন। ডি মারিয়াকে নিয়ে বললাম, লেফট ব্যাক পজিশন নিয়ে বললাম, একটু অ্যাটাকিং মেন্টালিটির কথাবার্তা বললাম। মিডফিল্ডে একটা পজিশনে পরিবর্তন আনতে হবে। এনজো ফার্নান্দেজ খুবই ভালো মানের একজন ফুটবলার, তবে ফুটবলে আপনি যদি লিওনেল মেসি না হন তাহলে প্রতিটা ডিসিশন হওয়া উচিত সিচুয়েশনাল, অর্থাৎ ওই মুহূর্তে আপনার সিচুয়েশনটা কি। এনজো ফার্নান্দেজ সর্বশেষ ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছেন, তারপরে মিডফিল্ডে এনজোর পরিবর্তে সেই জায়গাতে এজিকুয়েল প্যালাসিওসকে ব্যবহার করা উচিত। প্যালাসিওস ডিফেন্সিভ এবং পাসিং দুটো জায়গাতে খুব স্ট্রং একজন মিডফিল্ডার। আগের ম্যাচটাতে পেরুর বিপক্ষে সেই জিনিসটা কিন্তু করে দেখিয়েছিলেন। এই জায়গা থেকে স্কালোনিকে আরো কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি ম্যাচের মধ্যে এনজো বা ডিপদের মতো প্লেয়াররাও খুব একটা বেশি ভালো না খেলেন, তাহলে সুইচ করতে হবে খুব দ্রুত। লো চেলসো বা এজিকুয়েল প্যালাসিওস, লেয়ান্দ্রো পারেদেস, এই অপশনগুলোতে যেতে হবে। আপনার কাছে যদি অপশন থাকে আপনি সেগুলো ব্যবহার অবশ্যই করবেন। একই সঙ্গে শুরুতে ওই যে বললাম ট্যাকটিক্সে একটা পরিবর্তন আনা, এমন টাইপের পরিবর্তন যেখানে আপনি হয়তোবা ম্যাচের ডিমান্ড বোঝে একটা সময় ডিফেন্সিভ শেপে চলে যাবেন, তবে তার আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার আক্রমণের সুযোগ আছে, কন্ট্রোল নেওয়ার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি ডি মারিয়ার মতো প্লেয়ারদেরকে ব্যবহার করবেন। এ সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।